সেটা আমাকে জানাও। আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমরা এখন দেখো বাংলা বইয়ে এই যে আমাদের আছে এই বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এবং এই বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এই টপিকসে আমাদের কি আছে আমরা একটু জেনে নেই। আমি তোমাদের কাছে এখানে একটা জিনিস শেয়ার করব। একটু মনোযোগ সহকারে আমি পড়বো। হয়তো তোমরা অন স্ক্রিনে এটা একটু ছোট নাও দেখা যেতে পারে। কিন্তু আমি যেটা পড়তেছি একটু মনোযোগ সহকারে দেখবা। আর তোমরা যেহেতু নবম শ্রেণী তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। যে বিষয়গুলো মনে রাখতে হবে। বেদন তুমি ঘরে নেই। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে দেখে নিও। হ্যাঁ, আমি এখানে ম্যাডাম কিছু বলেন না কেন? হ্যাঁ, এই তো বলতেছি তো। আচ্ছা, এবার দেখো একটু। আমি এখানে হচ্ছে তোমরা অন স্ক্রিনে এবার দেখতে পাচ্ছ। অন স্ক্রিনে দেখা যাচ্ছে যে যদি একটু বলি তাহলে তোমাদের আরো শুনতে ভালো লাগবে। যে বিষয়গুলো মনে হবে নতুন শিক্ষাক্রম বিষয়ভিত্তিক বিষয়বস্তু ভিত্তিক নয় বরং যোগ্যতা ভিত্তিক। এই কথাটা সবচেয়ে বড় কথা। আমাদের যে নতুন শিক্ষাক্রম সেটা হচ্ছে বিষয়বস্তু ভিত্তিক নয়, যোগ্যতা ভিত্তিক। শিক্ষার্থীর শিক্ষার উদ্দেশ্য হলো কিছু সুনির্দিষ্ট যোগ্যতা অর্জন। কাজেই শিক্ষার্থী বিষয়গত জ্ঞান কতটা মূল্যায়নের মূল বিবেচনায় যোগ্যতার সব কয়টি উপাদান। যোগ্যতার উপাদানগুলো কি দেখি? জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ। আমরা একটু দেখলাম তোমাদের যে যোগ্যতার যোগ্যতার উপাদান হচ্ছে 4টি। প্রথম হচ্ছে জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ। এই 4টি যদি অর্জন করতে পারো তাহলে সেটি হচ্ছে তোমার যোগ্যতা। শিখন শেখানো প্রকৃতি অভিজ্ঞতা ভিত্তিক। শিক্ষার্থী বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক শিখনের মধ্য দিয়ে যোগ্যতা অর্জনের পথে এগিয়ে যাবে। আর এই অভিজ্ঞতা চলাকালে শিক্ষক শিক্ষার্থীর কাজ এবং আচরণ পর্যবেক্ষণ করে মূল্যায়ন চালিয়ে যাবে। প্রতিটি অভিজ্ঞতা শেষে পারদর্শিত সূচক অনুযায়ী শিক্ষার্থীর যোগ্যতা অর্জনের মাত্রা রেকর্ড করতে হবে। নম্বরভিত্তিক ফলাফলের পরিবর্তে এই মূল্যায়নের ফলাফল হিসেবে শিক্ষার্থীর অর্জিত যোগ্যতার জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ এই 4টি কেমন করছে সে সম্পর্কে জানতে হবে। তো আমরা ইতিমধ্যে দেখলাম তাহলে ওবায়দুল্লাহ। আচ্ছা দেখি আমার সাথে এই মুহূর্তে কে আছো। তুষি খান আছো, তারপর আশামণি, অর্পা আছো, ভাবিহা, বেদন, অর্পা, তারপরে মণি, আশামণি, সাখাওয়াত হোসেন, আশামণি আছেন, ওবায়দুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা ম্যাডাম কিছু বলেন? আচ্ছা, আমি তো বলতেছি, তোমরা কি শুনতে পাচ্ছ না? একটু আমাকে জানাও যে আমার কথা ক্লিয়ার কিনা। আমি তো বলছি তোমাদের সাথে কথা। আচ্ছা, এবার আমরা তাহলে দেখি এই যে 5টা বিষয় আমাদের শিক্ষার্থীদের অর্জন করতে হবে সে বিষয়ে আমরা ইতিমধ্যে 4টা বিষয় ছিল। 5টা না, 4টা বিষয়। 4টা বিষয় কি? জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ। 4টা হচ্ছে জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ। আচ্ছা, তাহলে এবার আমরা দেখে নিই আমাদের প্রথম অধ্যায়ে কি শিখতে হবে। এবার দেখো আমাদের বাংলা বই। আমি এখানে যদি একটা জিনিস তোমাদেরকে দেখাই, অভিজ্ঞতা 1 এবং অভিজ্ঞতার শিরোলেখ করা নাই। অভিজ্ঞতার শিরোনামটা হচ্ছে অভিজ্ঞতার শিরোনাম
তো দেখে নে কি ছিল অভিজ্ঞতা শিরোনাম। এটা ছিল বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। যে অভিজ্ঞতার শিরোনাম আছে এটা হচ্ছে এই যে এখানে অভিজ্ঞতার শিরোনাম, এখানে হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। এখানে কি হবে, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। তো এখন দেখো 0109010101 01 হচ্ছে বাংলা নিয়ে তোমাদের আলোচনা করছি, বাংলা বইয়ের বিষয় কোড হচ্ছে 01। আর এই যে 09 এটা হচ্ছে ক্লাস কোড, 01 এটা হচ্ছে অভিজ্ঞতা, এবং 01 হচ্ছে শেষে 01 হচ্ছে পিআই, পারদর্শিতার সূচক। এখন দেখো পরিবেশ পরিস্থিতি বিবেচনা নিয়ে যোগাযোগ করতে পারা, এবং এইটা তোমাদেরকে যেটা করতে হবে অনুশীলনী 1-2 এর যোগাযোগ পুনঃ বিশ্লেষণ, এবং 1-2-3-4-5 এই যে টপিকস গুলো আছে সেগুলা। এখন দেখি আমার বাংলা বইয়ে কি কি আছে। আমরা আমাদের বাংলা বইয়ে চলে যাচ্ছি এবং বাংলা বই থেকে দেখব আমাদের বাংলা বইয়ে কি কি আছে। আচ্ছা, এই যে আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি, এখন বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি, এখানে আমি আসলাম, আসার পরে আমার বাংলা বইয়ে দেখি বাংলা বইয়ে কি কি আছে। প্রথমেই এই দেখা আছে মাধ্যম উপকরণ ব্যবহার, এবং এখানে আছে যোগাযোগের মাধ্যম। আমাদের যোগাযোগের মাধ্যম 3টি: প্রত্যক্ষ মাধ্যম, লিখিত মাধ্যম এবং বাচিক মাধ্যম। এখন যে মাধ্যমে তোমরা কথা বলছো আমার সাথে এবং আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে লিখিত মাধ্যম। সরি, এটা হচ্ছে যান্ত্রিক মাধ্যম। আমরা যেটা কথা বলছি সেটা যান্ত্রিক মাধ্যম। আর যখন কারোর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়, যেমন তুমি যখন আমার বাসায় আসো, আমি তোমার বাসায় যাই, অথবা তোমার টিচার যখন ক্লাসে পড়ায়, তুমি যখন ক্লাসরুমে থাকো, সেটি হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম। আর লিখে যোগাযোগ করা হয়, চিঠি, সেটা হচ্ছে লিখিত মাধ্যম আর যান্ত্রিক মাধ্যম। তো আমার মনে হয় ইতিমধ্যে তোমরা এগুলো বুঝতে পেরেছো, যোগাযোগের মাধ্যম কোনগুলো, যোগাযোগের উপকরণ এবং কোন কোন উপকরণ ব্যবহার করি। আচ্ছা, যোগাযোগের মাধ্যম প্রত্যক্ষ মাধ্যম, এখানে উপকরণ কি কি? বাক প্রত্যঙ্গ। আমরা বাক প্রত্যঙ্গ বলতে, প্রত্যঙ্গ মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, বাক হচ্ছে কথা, কথা বলার জন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো দরকার, সেটা হচ্ছে বাক প্রত্যঙ্গ। তারপর হচ্ছে কান, হাত, আঙ্গুল, চোখ, ইশারা সংকেত। এরপর হচ্ছে লিখিত মাধ্যম, কাগজ, কলম, পেন্সিল ইত্যাদি। যান্ত্রিক মাধ্যম, মোবাইল ফোন, কম্পিউটার। এই মুহূর্তে তোমাদের সাথে যেটা আছে সেটা হচ্ছে যান্ত্রিক মাধ্যম। দেন যোগাযোগের মাধ্যম উপকরণ। যোগাযোগের 3টি মাধ্যম হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম, লিখিত মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যম। তোমাদের এখানে যে প্রশ্ন পড়তে হবে সেটা হচ্ছে অনুশীলনী 1.2 এর যোগাযোগের নমুনা বিশ্লেষণ, নমুনা 1, 2, 3, 4 এবং 5। তাহলে দেখি 1, 2, 3, 4, 5 কি কি আছে। এই 1.2 যোগাযোগের বিশ্লেষণ, এটা এই যে টপিকসটা, এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন এখানে যেটা আছে নমুনা 1, এবং আমরা যদি আর একটু নিচে যাই তাহলে আছে দেখো নমুনা 2, এভাবে নমুনা আছে। আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি, একটা ছবি আছে, একটা ক্লাসরুমের ছবি, একটি ছেলে এখানে বোর্ড মুছছে এবং কিছু একজন শিক্ষার্থী পড়া বলতেছে, শিক্ষক বুঝাচ্ছে এবং বাকিরা মনোযোগ সহকারে শিক্ষকের কথা শুনছে। এই সব কিছুই হচ্ছে একটা, এটা হচ্ছে 1। তারপর আমরা যদি 2 এ যাই, দেখো 2 আছে নজরুল জয়ন্তী উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র। তারপর হচ্ছে 3 নমুনা, এরপর হচ্ছে 4, তারপরে এই যে 5। তাহলে আমরা 5টা মাধ্যম দেখলাম। এখন এই 5টা মাধ্যমে আমাদের যে কাজগুলো করতে হবে সে সবগুলোই আমাদের শিখতে হবে। এখন এখানে তোমাদের যে প্রশ্ন হচ্ছে 1.2 এ যোগাযোগের নমুনা বিশ্লেষণে শনাক্ত করতে পারা এবং সমস্যা সমাধানের জন্য কার সাথে যোগাযোগ করতে হবে এবং কোন কোন মাধ্যমে যোগাযোগ করতে হবে, এই সবগুলো তোমাকে বিবেচ্য বিষয়। এবং এখানে তোমাদের যে বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে,
তোমাদের বাংলা বইয়ে একটু আমি বলে নেই, তোমাদের আমি একটু একটা জিনিস ভুলে গেছিলাম। তোমাদের বাংলা বইয়ে কিন্তু ৭টা যোগ্যতা আছে। একটু বলি, বাংলা বইয়ের টোটাল যোগ্যতা হচ্ছে ৭টা। সে ৭টা যোগ্যতাগুলো কি কি? আচ্ছা, এখন আমি একটু তোমাদের সাথে আলোচনা করি তোমাদের বাংলা বইয়ে যে কয়টা যোগ্যতা আছে এবং সেই যোগ্যতাগুলো একটু দেখাই, তাহলে ভালো হবে। একটু যদি আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি, দেখো বাংলা বইয়ে যে ৭টা যোগ্যতা আছে, এই যোগ্যতাগুলো একটু দেখে নাও। বাংলা বিষয়ে নবম শ্রেণীর জন্য নির্ধারিত যোগ্যতা: এক, পরিবেশ পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ব্যক্তির আগ্রহ চাহিদা অনুযায়ী প্রসারের মধ্য থেকে বিভিন্ন মাধ্যম উপকরণ ব্যবহার করে যোগাযোগ করতে পারা। ব্যক্তিক, সামাজিক, রাষ্ট্রীয় পরিসরে সাবলীলভাবে প্রমিত বাংলায় কথা বলতে পারা। প্রায়োগিক বর্ণনা, তথ্য বিশ্লেষণমূলক, কল্পনা নির্ভর লেখা এবং একাধিক লেখা পড়ে বুঝে লেখার বিষয়বস্তুর সঙ্গে লেখকের দৃষ্টিভঙ্গি তুলনা করতে পারা। ব্যাকরণিক সূত্র, প্রমিত বানান, ভাষারীতি মেনে যথাযথভাবে লিখতে প্রকাশ করতে পারা। এই ৭টা যোগ্যতার ভিতরে এই ৪টা যোগ্যতা পর্যন্ত তোমাদের পরীক্ষায় থাকবে, এই মূল্যায়ন থাকবে, বাকি এই ৪টা কিন্তু থাকছে না। একটু দেখে নাও বাংলা বিষয়ের নবম শ্রেণীর যে যোগ্যতাগুলো আছে, এই যে ১, ২, ৩ এবং ৪, এই ৪টা যোগ্যতা তোমাদের জন্য আছে। বাংলা বইয়ের টোটাল যোগ্যতা হচ্ছে ৭টা। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ব্যক্তির আগ্রহ চাহিদা অনুযায়ী প্রসঙ্গের মধ্য থেকে বিভিন্ন মাধ্যম ও উপকরণ ব্যবহার করে যোগাযোগ করতে পারা। ব্যক্তিক, সামাজিক, রাষ্ট্রীয় পরিসরে সাবলীলভাবে প্রমিত বাংলায় কথা বলতে পারা। প্রায়োগিক বর্ণনা, তথ্য বিশ্লেষণমূলক, কল্পনা নির্ভর লেখা, এই ব্যাপার ৭টা যোগ্যতা আছে। এখন এই ৭টা যোগ্যতার মধ্যে তোমাদের এই যে ৪ নাম্বার যোগ্যতা পর্যন্ত এই মূল্যায়নে থাকবে এবং বাকিগুলো পরবর্তী মূল্যায়নে থাকবে। এবং এই মূল্যায়নের জন্য কি প্রথমে তো আমরা দেখলাম অনুশীলনী ১.২। এখন আমরা যাব অনুশীলনী ১.৪ এর বাস্তব ক্ষেত্র। আর সেটা হচ্ছে বাংলা বইয়ে। আমরা এবার একটু বাংলা বইয়ে আবার ৪ যাই। আমরা ছিলাম, এই যে গল্পটা ছিল ৫টা নমুনা ছিল, এই ৫টা নমুনা আমরা দেখলাম। এখন এখানে একটি গল্প আছে, আগুনের পরশমণি, লিখেছেন প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদ। এবং হুমায়ূন আহমেদ সেই লেখা আগুনের পরশমণি থেকে আমরা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে ছবি ফুটে উঠেছে, আমরা সে সম্পর্কে এই আগুনের পরশমণি গল্প থেকে জানতে পেরেছি। এবং এখানে কিন্তু সে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে করুণ ইতিহাস এবং একজন মুক্তিযোদ্ধা কি করেছেন, মুক্তিযোদ্ধার মায়েরা কতটা কষ্ট করেছেন, তো সে সম্পর্কে আমরা জানলাম হুমায়ূন আহমেদের সেই কালোজয়ী লেখা আগুনের পরশমণি সম্পর্কে। এবং এই আগুনের পরশমণি কিন্তু একটি বাংলা চলচ্চিত্র, একটি বাংলা ফিল্মও আছে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই আগুনের পরশমণি গল্পের ১.৪, এই সামনে ১.৪ এই যেটা আছে ১.৩, আমি ভুল বলছি, বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ, এটা হচ্ছে 1.3, এটা কমপ্লিট করতে হবে। এখন কি কি আছে এখানে, কি প্রত্যেক দল আলাদা আলাদাভাবে বিদ্যালয়ের এলাকার কোনো একটি সমস্যা চিহ্নিত করতে হবে। তোমাদের যে আলাদা আলাদা দল করবো, দল গঠন করা হবে সেখানে চিহ্নিত করতে হবে। যেমন সমস্যা হতে পারে বিদ্যালয়ের খেলা মাঠ ব্যবহার অনুপযোগী, বিদ্যালয়ের গ্রন্থাগার প্রয়োজনীয় বইয়ের সংখ্যা কম, বিদ্যালয়ের সামনে শব্দস্য, অথবা বলে এলাকায় সমস্যা। এই সম্পর্কে তোমাদের কিছু বক্তৃতা প্রদান করতে হবে।
এবং এটার জন্য যোগাযোগ করতে হবে। বক্তৃতা প্রদান করা হতে পারে অথবা যোগাযোগ করতেও বলা হতে পারে। তারপর দেখি 1.4 গেল। এরপর হবে অনুশীলন 2.2.1। এখন দেখি আমার অনুশীলন 2.1 কি আছে। হচ্ছে দ্বিতীয় অধ্যায় অভিজ্ঞতা 2 পরিমিত ভাষা ব্যবহার করি। এটা হচ্ছে অভিজ্ঞতার শিরোনাম। এখানে একটি সুন্দর একটি কবিতা দেওয়া আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। সেই কবিতা তোমরা অবশ্যই ইতিমধ্যে পড়ে নিয়েছো। যদি না পড়ে থাকো আবার একটা কবিতা। এখন আমাদের এই স্বরধ্বনির বৈশিষ্ট্য শনাক্ত করি। এইটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে দেখো আমরা যে ধ্বনি উচ্চারণ করি, ধ্বনির ব্যাপারে কিছু কথা বলা হয়েছে। আমরা কিন্তু আসলে বাংলায় সুন্দর করে কথা বলতে পারি না। কথা বলতে পারলেও উচ্চারণটা ঠিক হয় না কিন্তু। এটা কমপ্লিট করতে হবে। এরপর দেখো স্বরধ্বনির বৈশিষ্ট্য। আচ্ছা আমরা একটু দেখে বাংলা স্বরবর্ণ 11টি, কিন্তু মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। স্বরধ্বনিগুলো হচ্ছে ই, এ, আ, আ, ও, ও। এটি 60টিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। মনে রাখার জন্য মনে রাখবা স্বরধ্বনি 60টি। এটি শুধু তোমাদের পরীক্ষার জন্য না, এটি কিন্তু যে কোনো পরীক্ষায় আসে। একদম যত ধরনের এক্সাম আছে প্রত্যেক ধরনের এক্সামে কিন্তু এই মৌলিক স্বরধ্বনি কয়টি এটা আসে। এখন আমরা এখানে দেখলাম আর আছে সেটা দেখে নিবে। 2.2.2 দেখি 2.2.2 কি কি আছে। দেখো এরপরে যদি একটু দেখি 2.2 রূপ পূর্বিত উচ্চারণ। তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অধ্যায় হচ্ছে এটা। যেমন আঞ্চলিক ভাষা যেগুলো হয় মধ্যি, পূর্বিত রূপ হচ্ছে মধ্য, পূর্বিত উচ্চারণ হচ্ছে মধ্যই। ঠ্যাং, পা, পা। এভাবে কিছু উচ্চারণ আছে, সেই উচ্চারণগুলো আমাদেরকে শিখতে হবে। আচ্ছা এখন তোমরা একটু আমাকে এখানে যে শব্দগুলো আছে এরকম আমাকে কয়েকটা শব্দ তোমরা একটু লিখে জানাও। তোমরা যারা আছো এখানে, যেমন আছে মধ্যি, মধ্যে এখানে তোমাদের কিছু আঞ্চলিক শব্দ এখানে তোমাদের এলাকার আঞ্চলিক শব্দ কিছু আমাকে এখানে চ্যাট বক্সে লিখে জানাও এবং সেখানে পরিমিত রূপ এবং অপরিমিত উচ্চারণটা আমি একটু তোমাদেরকে বলে দেব। তোমরা যারা আছো যেমন মধ্যে, মধ্যে। এরপরে হতে পারে যেমন আমরা তোমাদের এখানে যারা আছো কিছু আঞ্চলিক ভাষা একটু বলো যেটা পরিমিত রূপ এবং পরিমিত উচ্চারণটা আমি বলে দিতে পারি। যেমন ছেলেদেরকে তোমরা কি বলো? গিলাম। এখানে গিলাম, গেলাম। গিলামে কি হবে? গেলাম, গেলাম। গিলাম, গেলাম, গেলাম। খাইলাম, খাইলাম বা হাইসি। তোমরা যেটা বলো অনেকে বলে হাইসি, তো সেখানে হবে বা হাইলাম বা কি দিয়ে হাইসোস। এই যে কথাগুলো বলি তো এখানে হচ্ছে হাইলাম, খেলাম, খেলাম। তো এখানে একারটা উচ্চারণ হবে। অথবা এরকম বেকার বেথা, একার ব্যথা, ব্যথা, ব্যথা।
তো এভাবে আমরা চাইলে অনেকগুলো বাংলা লিখতে পারি। এটা একটা দলীয় কাজ এবং গ্রুপ ওয়ার্ক হিসেবে করানো হবে। ভাষারূপের পরিবর্তন। এইটা কিন্তু খুব কঠিন একটা অধ্যায়। এখানে যে তোমার ফেরা গল্পে যে গল্প ছিল সেখানে ভাষারূপে কর্ণে ছিলি বাপ। এটি হবে এতদিন কোথায় ছিলি? এভাবে হতে পারে তুই কি করিস এখন? তুমি এখন কি করো? যেমন এই মুহূর্তে তোমাকে যদি তোমার বাবা প্রশ্ন করে, বসে, বসে বইয়ে সারাদিন নাই মোবাইল টিপতেছিস। এরকম বল না যে সারাদিন কোনো কাম নাই কাজ নেই মোবাইল টিপতেছিস। তো এটা কি হতে পারে? সারাদিন বসে, বসে মোবাইল টিপিস। এটাও কিন্তু হতে পারে। তো এভাবে আমরা তোমরা কয়েকটা বাক্য একটু লিখে আমাকে জানাও। ভাষার উপর পরিবর্তন যে কতগুলো বাক্য আছে আমাকে একটু লিখে জানাও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। এখান থেকে পরীক্ষা কিরকম থাকবে? এরকম আঞ্চলিক বাক্য করে দেওয়া থাকবে। সেটা পরিমিত রূপ তোমাদেরকে লিখতে হবে। কিডা, কিডা কে? একটা দুটো বাক্য লিখে দেখো যে আমি বেন্নাহালে ঘুম থেকে উঠছি। আমি সকাল, সকাল ঘুম থেকে উঠছি। তারপরে হতে পারে একটু আগে যেমন আমি পানি খেলাম। আমি পানি খাইছি। আমি পানি পান করেছি। মনে হয় বুঝতে পেরেছ? আর যদি কার কোনো প্রশ্ন থাকে একটু প্রশ্নটা লিখে জানাও। আর যদি প্রশ্ন না থাকে তাহলে লিখে জানাও, হ্যাঁ বুঝতে পেরেছি। ইয়েস অর নো। আর এর একটু দেখে নিই আমার সাথে নতুনভাবে কে যুক্ত হয়েছ। অনেকেই যুক্ত হচ্ছ। হয়তো অনেকের কমেন্টগুলো আমি পড়তে পারিনি। একটু দেখে নিই। বেদন খান বলছি, ম্যাডাম আমি তো ঘরে নাই। আচ্ছা ঠিক আছে, ঘরে না থাকলে বাইরে থেকে দেখার চেষ্টা করো। ধন্যবাদ বাইরে থেকে জয়েন করার জন্য। তবে স্টুডেন্ট এত রাতে বাইরে কেন হয়? সেটা একটা প্রশ্ন। সাকাওয়াত আচ্ছা বলছি ম্যাডাম কিছু বলেন না কেন? এই যে বলতেছি। ওবায়দুল্লাহ, আসলে ওবায়দুল্লাহ কে এটা আমি বুঝতে পারিনি। একটু নামটা লিখে দাও ওবায়দুল্লাহ কে? মেহেদী হাসান কে ছিল? একটু নামটা লিখে দাও। আমি মরতেছি নিজের জ্বালায়। বাবা! হ্যাঁ, আমি মরতেছি নিজের জ্বালায়। আমি মরে যাচ্ছি নিজের যন্ত্রণায়। আমি মরে যাচ্ছি নিজের যন্ত্রণায়। তো এরকম যদি অনেকগুলো আঞ্চলিক ভাষা থাকবে এবং সেই স্ট্রাকচারটা হবে ঠিক এরকম। এই টপিকসটা বাদ দিয়ে লেখা থাকবে ভাষার উপর পরিবর্তন করো। অথবা ফেরা গল্প, এখানে ফেরা গল্প নাও লেখা থাকতে পারে। এই যে নিচে এই থাকতে পারে। শুধু এই ঘরটা দেওয়া থাকবে। তারপরে লিখতে হবে। এরপর আমরা যাব 2.2.3 আঞ্চলিক ভাষা থেকে পরিমিত ভাষায় রূপান্তর। এখন এই যে টপিকসটা হচ্ছে আঞ্চলিক ভাষা থেকে পরিমিত ভাষার রূপান্তর। রংপুরে থাকতে পারো, ঢাকা থাকতে পারো, যেকোনো জায়গায় থাকতে পারো। সেই সংহৃত আঞ্চলিক বাক্য এবং রূপান্তরিত বাক্য। বেন্যাহালে উঠটা মই মনে মনে কই। একটা বাক্য বললাম। বেন্যাহালে উঠটা মই মনে মনে কই। এটা কিন্তু বরিশালের একটা আঞ্চলিক বাক্য। এটা যদি রূপান্তরিত পরিমিত বাক্য হবে, সকালে উঠিয়া আমি যেন ভালো হয়ে চলি। তো এটা গেল। এদিকে পরবর্তী যোগ্যতাটা কি আছে? 2.3.1 এখানে আমরা দেখব 2.3.1 এ কি আছে। এই যে 2.3 জন্য এই পরিণত রীতি, এই যে প্রতিপক্ষ একটা গল্প আসছে, প্রখ্যাত লেখক এবং সাহিত্যিক, কথা সাহিত্যিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যেখানে ওনার নামের শেষে বিদ্যাসাগর কথাটি লেখা হয়েছে, তো উনি অনেক বড় একজন কথা সাহিত্যিক। তো এখানে দেখি তারপরে
আমরা এখন যাব 2.3.1 তো ইতিমধ্যে তোমাদের ক্লাসে পড়ানো হয়ে গেছে। আর যদি না পড়ে থাকো এখন ছুটি আছে, ছুটির মাঝে পড়ে নিবা। সকালে প্রাইভেটে যামু বা আমি সকালে প্রাইভেটে যাইয়াম। এই যে কথাগুলো আছে আমি যাব নানু বাড়ি যাব। অনেক এলাকায় কিন্তু জানো 2.3.1 সাধু রীতির বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর করা।
আচ্ছা, অনেক একটু করলাম, সরি টাইম নিলাম। কারণ হচ্ছে আমার ল্যাপটপে চার্জ ছিল না তো, চার্জের প্লাগ লাগাই নিলাম আরকি। এখানে যারা আছো লিখছো যে বুঝতে পেরেছি, জি বুঝতে পেরেছি। তারপরে কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় নাই, চার্জ ছিল না। আচ্ছা, এরপরে দেখো তাহলে আমাদের এখানে কি আছে? আমরা যেটা ছিলাম সাধুরীতির বাক্যকে পরিমিত বাক্যে রূপান্তর করা। এখানে দেখো আমি একদিন অপরাহ্নে খলিফার নিকটে বসিয়া আছি, এমন সময় হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে আনিত হইল। তো এটা আমি একদিন বিকেলে, অপরাহ্নে, এটাকে অপরাহ্নে চেঞ্জ হয়ে কি হয়েছে? বিকেলে। খলিফার কাছে বসে আছি, খলিফার নিকটে পরিবর্তন হয়ে কাছে বসে আছি, বসিয়া বসে এমন সময় হাত পা বাঁধা এক ব্যক্তিকে, এমন সময় হস্তপদবদ্ধ, হস্তপদবদ্ধ সম্মুখে নিত হইলেন। তুমি লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্যাণ উপস্থিত করিবে। এখন এই লাইনটা হবে, তুমি এই ব্যক্তিকে ঘরে নিয়ে আপন আলয়ে, মানে ঘরে নিয়ে যাও, আমরা যেটাকে বলি। এটা দেখার জন্য আমরা দেখি এই যে শব্দ অর্থগুলো আছে, এই শব্দের অর্থগুলো হচ্ছে ওই যে ওই বানান এবং তার সাথে হচ্ছে পরিমিত বানান। সাধুরীতির বাক্য আর পরিমিত বাক্য। তো এই যে আমাদের প্রতিপক্ষের গল্পটা পুরোটাই সাধুরীতির বাক্যে লেখা আছে এবং তারপরে আমাদেরকে চলিত রূপে রূপান্তর করতে হবে। পরিমিত রূপে সাধুরীতির বাক্যকে পরিমিত রূপে রূপান্তর করতে হবে। তো এই যে গল্পটা লেখা ছিল এটা ছিল সাধুরূপে এবং আমাদের পরিমিত যে বাংলা, সে বাংলা আমাদেরকে লিখতে হবে। দেখি তারপরে কোন অধ্যায়টা আছে। 2.3.2 আমাদের এই 2.3.2 করার পরে আমরা আজকে সেশন শেষ করব এবং যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করবা। এই একটা কথা বলি, এই যে সাধুরীতির বাক্যকে পরিমিত বাক্যে রূপান্তর করা, এইটা কিন্তু পুরোটাই তোমাদের পরীক্ষায় থাকবে। আমি আবার বলছি, এটা পুরোটাই তোমাদের পরীক্ষায় থাকবে এবং এটা কিন্তু তোমরা কমপ্লিট করে নিবা এবং এটা তোমাদের একটা অ্যাসেসমেন্ট আমি দিয়ে দিলাম আগামী ক্লাসে। আমি আগামীকালকে ঠিক এই সময় তোমাদের সাথে যুক্ত হব। তো এইটা একটা অ্যাসেসমেন্ট, এটা আগামীকালকে কমপ্লিট করে ফেলবা। ঠিক আছে? আর একটা কথা বলি, তোমরা কখনো ইউটিউব দেখে বা গুগল দেখে এগুলো কমপ্লিট করার চেষ্টা করবে না। কারণ হচ্ছে পরীক্ষার সময় কিন্তু এগুলো কিছুটা পরিবর্তন হয়ে আসবে এবং তোমাদের লিখতে হবে, মনে রাখতে হবে, তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। সাধু রীতির গদ্যকে পরিমিত রীতিতে রূপান্তর করো। এখন এইটা একটা কাজ, সাধু রীতির গদ্যকে পরিমিত রীতিতে রূপান্তর করো। তোমরা দলে ভাগ হও, দলের সব সদস্য প্রতিপক্ষের গল্পের আলাদা আলাদা অংশ পরিমিত রীতিতে রূপান্তর করো, আমার বাংলা খাতায় লেখো। এরপর দলগত প্রকাশ নিয়ে আলোচনা করো। এখন এই যে তোমার প্রথমে যে গল্পটা পড়তেছিলাম পরিমিত প্রকাশ ছিল, গল্পটা খুব মজার একটা গল্প ছিল এবং তোমরা হয়তো জানো এই গল্পটি। এই গল্পটা তোমরা পড়বা, পড়ার পরে এই গল্পটির সম্পর্কে তোমরা কি করতে হবে, এখানে কিছুটা লিখতে হবে। কি লিখতে হবে? যে প্রতিপক্ষের যে গল্পটিতে অনেকগুলো এই যে দেখো, এই লৌহ শৃঙ্খল খুলিয়ে দিলাম, এখান থেকে এই যে একটা অংশ, এরকম অনেকগুলো ভাগ করা হবে। তোমাদেরকে ক্লাসে কয়েকটি ভাগে ভাগ করা হবে এবং সে ভাগ করার পরে যে এই আলী ইবনে থেকে শুরু করে আমরা যে এই পর্যন্ত একটা অংশ, এটা হয়তো মনে করে ক নাম্বার দলকে দিল, তারপর খ নাম্বার দলকে এইটা দিল, তারপরে অথবা ১ নাম্বার দল ২ নাম্বার দলে ভাগ করা, অথবা দলের নাম এরকম হতে পারে, মাছের নাম দিয়ে হতে পারে, ফুলের নাম দিয়ে, নদীর নাম দিয়ে, যাটাই হোক না কেন এবার ভাগ করে দেওয়া হবে এবং ভাগ করার পরে এই গল্পে তোমাদের সবগুলো কিন্তু সাধুরূপে লেখা আছে। তবে তোমাদের সেটাকে পরিমিত বাংলায় লিখতে হবে বা পরিমিত বাংলায় উচ্চারণ করে বলতে হবে। এরপরে তোমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখো এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক 2.3.1 এ সাধুরীতির বাক্যকে পরিমিত বাক্যে রূপান্তর করা এই একটা বিষয় এবং আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই যে দেখো এইখানে সাধুরীতির গদ্যকে পরিমিত রীতিতে রূপান্তর করা, অথবা এরকম হতে পারে যে কোনো একটা গল্প লিখে দিতে পারে প্রশ্নে সাধুর ভাষায় এবং সেটাকে তোমাদেরকে আলাদা আলাদা করে তোমাদের যে খাতা দেওয়া হবে বা বুকলেট দেওয়া হবে সেই বুকলেটে লিখতে হবে।
এখন আমাকে একটু তোমরা জানাও লিখে যে এই যে আমরা ২টো অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম, এই ২টো অভিজ্ঞতার ভিতরে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? এবং সে প্রশ্নগুলো একটু লিখে জানাও। যেমন হতে পারে প্রশ্নটা কিরকম হতে পারে, প্রশ্নের ধরন কিরকম হতে পারে, কিরকম লিখতে হবে ইত্যাদি, ইত্যাদি। আমি যতটুকু জানি তোমাদেরকে বলার চেষ্টা করব। আমার যে একটা প্রশ্ন ছিল আমি যুদ্ধে গেলাম কেন? এটা প্রমিত হচ্ছে আমি যুদ্ধে গেলাম কেন? কয়কার কে? না। আমরা আসলে জফলা দিলে মানে জফলা হচ্ছে কোনো উচ্চারণটাকে দীর্ঘায়িত করে। কেন? ব্যথা, ব্যস্ত। আচ্ছা এখন আমরা তাহলে আমাদের এই সেশনটাকে বাংলা সেশনটাকে আমরা ২ টি ভাগে ভাগ করব। সেটা হচ্ছে ১ম এবং ২য় সেশন। তো ১ম সেশনটা তো আমরা আজকে এখানে শেষ করতে চাই। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে এবং এ বিষয়ে কোনো প্রশ্ন করতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আজ বিদায় নিচ্ছি। কেউ কি কিছু বলতে চাও? তাহলে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা হচ্ছে বাংলা নবম শ্রেণী তোমাদের বাংলা বই এবং বাংলা বই যেটা ছিল তোমাদের যোগ্যতা কয়টি সে সম্পর্কে আলোচনা করলাম এবং তোমাদের ২টি শিরোনামে অভিজ্ঞতা ২টি শিরোনাম আলোচনা করলাম। আরো ২টি শিরোনাম আছে এবং এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো মোটামুটি বেসিক কনসেপ্ট দিচ্ছি। আমি প্রশ্নের উত্তরটা দেইনি। শুধু বেসিক কনসেপ্ট দিয়েছি এবং তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে এক প্রশ্ন করেছো পরীক্ষা হবে কিভাবে? আচ্ছা। পরীক্ষা হবে কিভাবে? সেটা হচ্ছে পরীক্ষাটা হয় ৫ ঘন্টা করে। তোমাদের যে পরীক্ষা হবে সেটা হচ্ছে ৫ ঘন্টা পরীক্ষা হবে এবং পরীক্ষায় তোমাদের ১৬ পৃষ্ঠার একটি বুকলেট দেওয়া হবে এবং মূল্যায়নপত্র দেওয়া হবে। সেই মূল্যায়নপত্র থেকে তোমাদেরকে উত্তর লিখতে হবে খাতায় এবং তোমাদের দলীয় কিছু কাজ থাকবে। দলীয় কাজগুলো ক্লাসে করে সম্পন্ন করতে হবে। যে কাজগুলো তোমরা শিক্ষণকালীন সময়ে সম্পন্ন করেছ। না, এই ছকের কথাগুলো হুবহু থাকতে পারে আবার হুবহু নাও থাকতে পারে। সম্ভাবনা রয়েছে হুবহু না থাকার। কারণ হচ্ছে তোমরা তো এটা কমপ্লিট করে যাবো, হ্যাঁ? তো এইজন্য এই ছকের কথাগুলো হুবহু থাকবে না, তবে এই ধরনের থাকবে। আবার হুবহু থাকতেও পারে। এটা নির্ধারিত কোনো নিয়ম নেই। তবে ধরে নাও যে হুবহু থাকবে না। আর কারো কোনো প্রশ্ন আছে? তো আগামীকালকে আমরা আবার ঠিক আগামীকালকেও আমরা বাংলাটা আলোচনা করব এবং কয়েকটা টপিকস সাবজেক্ট নিয়ে আলোচনা করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করো এবং যদি কোন টপিকস নিয়ে ডিসকাস করতে চাও সে সম্পর্কেও আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাতে পারো তাহলে আমি সেটা নিয়ে আলোচনা করব আমি যতটুকু জানি সে বিষয়ে। সবকিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ, ধন্যবাদ। সবকিছু শোনা যাচ্ছে। তবে কারো কোনো সমস্যা থাকলে সেটা আমাকে একটু জানাও। সমস্যা বা কারো কোনো প্রশ্ন থাকলে সেটা জানাও। আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। আমি একটু পরে চলে যাব।